বিসমিল্লাহির রহমানির রহিম। গুরুদয় সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ গোলাম রব্বানী, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, গুরুদয় সরকারি কলেজ, শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো, অনলাইন ক্লাসগুলোকে তোমরা ফলো করছো। আমি তোমাদেরকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের উপরে ক্লাস নিব। এর আগে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার 3 ভেরিয়েবল কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিংয়ের উপরে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। কিভাবে আমরা ভেরিয়েবল কস্টিংয়ের মাধ্যমে নেট অপারেটিং ইনকাম বের করব, অ্যাবজর্পশন কস্টিংয়ের মাধ্যমে নেট অপারেটিং ইনকাম বের করব, এবং এই দুটা নেট অপারেটিং ইনকামের মধ্যে যে পার্থক্য আছে তার কারণ দেখে আমরা একটা স্টেটমেন্ট তৈরি করেছিলাম। তৈরি কীভাবে করতে হবে তা শিখিয়েছিলাম। সেটার নাম হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আমরা ছক আকারে শিখিয়েছিলাম। এখন আজ তোমাদেরকে এই জিনিসটিকে আরও সহজবোধ্য করার জন্য আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে এসেছি। সেই প্র্যাকটিক্যাল প্রবলেমটাকে আমরা সলিউশন করব। যদি আমরা সলিউশনটা করি তাহলে পূর্ববর্তী ক্লাসে যতটুকু তোমাদের সমস্যা হয়েছিল সেই সমস্যাটাও থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম দেওয়া আছে। তোমরা খেয়াল করে দেখো। নর্মাল ক্যাপাসিটি 1000 ইউনিটস দেওয়া আছে, ওপেনিং ইনভেন্টরি 200 ইউনিটস দেওয়া আছে, প্রোডাকশন দেওয়া আছে 900 ইউনিটস, সেলস দেওয়া আছে 1000 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 10 পার ইউনিট, অর্থাৎ প্রতি ইউনিট আমরা 10 টাকা করে বিক্রি করছি। মেটেরিয়াল কস্ট দেওয়া আছে টাকা 2, লেবার কস্ট দেওয়া আছে টাকা 2 পার ইউনিট, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড টাকা 1 পার ইউনিট, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টাকা 2700, ফিক্সড মার্কেটিং এক্সপেন্সে টাকা 1300, আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স দেওয়া আছে টাকা 200। আমাদের ব্যাক করতে বলা হচ্ছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং, দেন ইউ হ্যাভ টু প্রিপেয়ার রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যদি একটু ভালো করে খেয়াল করে দেখি, আমাদের ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে, প্রোডাকশন দেওয়া আছে, সেলস দেওয়া আছে, প্রশ্নের মধ্যে কিন্তু ক্লোজিং ইনভেন্টরি দেওয়া নাই। তাহলে আমাদের প্রথম কাজটাই হচ্ছে ক্লোজিং ইনভেন্টরিটা ইউনিটসটা বের করা। তাহলে আমরা এখন ওয়ার্কিং 1 দিলাম, ক্লোজিং ইনভেন্টরি ইন ইউনিটস। একটা সূত্রটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি প্রথমে আমরা লিখলাম ওপেনিং ইনভেন্টরি প্লাস হচ্ছে প্রোডাকশন মাইনাস হচ্ছে সেল। প্রশ্ন থেকে আমরা নিয়ে নিলাম ওপেনিং ইনভেন্টরি আছে 200 ইউনিটস, আমাদের প্রোডাকশন আসছে 900 ইউনিটস, আর সেল আসছে আমাদের 1000 ইউনিটস। তাহলে আমরা দেখছি এই 100 ইউনিটস হচ্ছে আমাদের ক্লোজিং ইনভেন্টরি। এখন আমরা যে কাজটা যাব ওয়ার্কিং 2-এ, সেটা হচ্ছে কস্ট পার ইউনিট বের করব। এটাকে আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটও বলতে পারি। এই কস্ট পার ইউনিট যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের পিরিয়ড কস্ট এবং প্রোডাক্ট কস্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, যেটা আমরা আগে ক্লাসে পড়িয়েছিলাম। আমরা এলিমেন্টস অফ কস্ট লিখলাম। একটা হলো আমাদের অ্যাবজর্পশন কস্টিং, আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং। যদি আমরা আসি এলিমেন্টস অফ কস্টের মধ্যে, আমাদের আছে মেটেরিয়াল কস্ট। এই যে মেটেরিয়ালটা আছে এটাকে আমরা ডাইরেক্ট মেটেরিয়াল লিখলাম, ডাইরেক্ট মেটেরিয়াল পার ইউনিট। এই ডাইরেক্ট মেটেরিয়াল পার ইউনিটে হচ্ছে আমাদের কত টাকা 2। এটা অ্যাবজর্পশন কস্টিংও আসবে, ভেরিয়েবল কস্টিংও আসবে, কারণ দুটোই প্রোডাক্ট কস্ট। দুটো প্রোডাক্ট কস্ট হিসেবে বিবেচিত হবে, অ্যাবজর্পশন কস্টিংয়ের জন্য, ভেরিয়েবল কস্টিংয়ের জন্য। আমাদের ডাইরেক্ট লেবার পার ইউনিট 2, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড টাকা 1,
এখন আমাদের আসছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গাটা তোমাদের খেয়াল করতে হবে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, খেয়াল করে দেখো, আমাদের নর্মাল ক্যাপাসিটি দেওয়া আছে 1000 ইউনিট, কিন্তু আমরা প্রোডাকশন করছি 900 ইউনিটস। যখনই আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট বের করব, তখন আমাদের নর্মাল ক্যাপাসিটি যত ইউনিট দেওয়া আছে এবং প্রোডাকশান ইন ইউনিট যত ইউনিট দেওয়া আছে, এই দুটোর মধ্যে কোনটা নিব? সবসময় মনে রাখবে আমরা নর্মাল ক্যাপাসিটিকে নিব। তো নর্মাল ক্যাপাসিটি 1000 ইউনিট, আমাদের টোটাল হচ্ছে 2700 টাকা, আর আমাদের নর্মাল হচ্ছে 1000। তাহলে 1000 দিয়ে ভাগ করলে 1000 ইউনিট, 1000 ইউনিট দিয়ে 2700কে ভাগ করলে হলো 2.7। ইট উইল বি ট্রিটেড অ্যাজ প্রোডাক্ট কস্ট ফর অ্যাবজর্পশন কস্টিং, বাট it will not be treated as product cost for variable costing. এখন আমাদের এটা হচ্ছে কস্ট পার ইউনিট, এটা হলো 7.7। আমরা এখানে টাকা, সবগুলো টাকা আসলে, এটা হলো টাকা 5। এইভাবে আমরা কস্ট পার ইউনিটটা বের করে নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিংয়ের মাধ্যমে আমরা ইনকাম স্টেটমেন্টটা তৈরি করব। আমরা কি করছি, আমি পাশাপাশি দুটো একসাথে করে দেখাবো, যাতে তোমরা কোনগুলোতে মিল আছে এবং কোনগুলোতে পার্থক্য আছে সে সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকে। যেমন আমরা প্রথমেই লিখব সেল। সেলসটা হলো আমাদের কত ইউনিট? 1000 ইউনিটস। টাকা হচ্ছে 10 টাকা করে আমরা বিক্রি করছি, তাহলে এখানে আমরা 10,000 এটা আউটার কলামে নিয়ে নিব। আবার ঠিক এখানেও তাই আসবে, সেলস 1000 গুণন 10, তাহলে এটা আমাদের দুটোর জন্য একই রকম 10,000। আমরা এর পরবর্তী পর্যায়ে লেস করব কস্ট অফ গুডস সোল্ড। কি লেস করব? আমরা কস্ট অফ গুডস সোল্ডকে লেস করে দেব, লেস কস্ট অফ গুডস সোল্ড। কিন্তু এই জায়গায় আমরা লিখব, যদি আমরা বের করি, লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। আমরা এখানে আসবে ডাইরেক্ট মেটেরিয়াল। আমরা কত ইউনিট উৎপাদন করেছি? 900। এই 900 2 টাকা করে, তাহলে 1800। এখানে কিন্তু আমাদের ডাইরেক্ট মেটেরিয়াল আসবে এই 900 গুণন 2 টাকা, তাহলে এটা আমাদের মিলগুলো পাচ্ছি। ডাইরেক্ট লেবার আসবে 900 গুণন 2, এখানে 1800। ডাইরেক্ট লেবার 900 গুণন 2, 1800। দুটো ক্ষেত্রে একই রকম যাবে। এখন হচ্ছে আমাদের ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। প্রশ্ন দেখো, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট দেওয়া আছে। আমাদের 900 ইউনিট উৎপাদন করছি, 1 টাকা করে দেওয়া আছে, তাহলে 900। আর এখানেও আমাদের আসবে একই রকম, তাহলে আমরা মিলগুলো খুঁজে পাচ্ছি 900। এখন এই জায়গায় একটা জিনিস আসবে, সেটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। খেয়াল করে দেখো, আমরা উৎপাদন করেছি 900 ইউনিট, কিন্তু আমাদের কস্ট পার ইউনিট ছিল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের 2700-কে আমরা 1000 দিয়ে ভাগ করে পেয়েছিলাম 2.7। এটা আমরা যদি করি তাহলে কত আসে? 900 গুণন 2.7, তাহলে আমাদের আসছে 2430 টাকা। এই 2430 টাকা এখানে আসবে, কিন্তু এটা নামে আমাদের কিছু হবে না। তাহলে এইখান থেকে এখানে শেষ এটা, আর এখানে এটা আসলো, এটাকে আমরা বলছি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আসবে
আমরা একটা যোগ করে নেই। $৬,৯৩০। তো এখানে কত আসলো? ৬,৯৩০। আর এখানে আসবে আমাদের টোটাল ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ৪,৫০০। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা করার পরবর্তী পর্যায়ে আমরা যে কাজটা করব, প্রশ্নের মধ্যে দেখব ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে কি নাই। আমাদের এই প্রশ্নে নাই, ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেসও নাই। ঠিক আছে, আমরা যদি এটাকে আনি তাহলে এরকম করব, অ্যাড ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস নাই, মানে এখানে হবে অ্যাড ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস না, এরকম। তাহলে আমাদের ৬,৯৩০। এটা দেখালাম ওই জন্য, যদি থাকতো তাহলে আমরা কি করতাম, এখানে হচ্ছে আবার লেস করব আমরা ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, এটাও নাই। এটাও নাই। এখন যেটা বের হলো, এটার নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, আর এটার নাম দেবো আমরা ভেরিয়েবল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে কাজটা করব, আমাদের ওপেনিং ইনভেন্টরি আছে সেটাকে নিয়ে আসব। তাহলে আমরা ওপেনিং ইনভেন্টরি এখানে আসবে। ওপেনিং ইনভেন্টরি আমাদের কত ইউনিট আছে? ওপেনিং ইনভেন্টরি 200 ইউনিট। তা 200 ইউনিট আমাদের কত টাকা করে হয়েছিল? আমাদের এটা ক্ষেত্রে হয়েছিল 7.7। আমরা কস্ট পয়েন্ট বের করেছিলাম, 200 × 7.7 হবে 1,540। কিন্তু এখানে আমরা যখন অ্যাড করব, তাহলে এখানে আমরা লিখব অ্যাড ওপেনিং ইনভেন্টরি 200, কারণ কস্ট পয়েন্ট 5 টাকা হয়েছিল, তাই হবে এখানে 1,000। এখন এই দুটো যোগ করলে আমাদের যেটা রেজাল্ট বের হবে, এটার নাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। কস্ট অফ গুডস অর্থাৎ আমরা বিক্রয় করার জন্য যে পরিমাণ পর্যাপ্ত আছে তার জন্য ব্যয়টা হচ্ছে এটা। আমরা যোগ করে দিলাম 9 আর 5 14, 8,470, আর এখানে হয় 5,500। এটার নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস, ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে সবটুকু বিক্রয় আমাদের নাও হতে পারে। আমাদের যে পরিমাণ বিক্রয় হয়নি সেটা আমরা ক্লোজিং ইনভেন্টরি বলছি, সেটা আমরা লিখব লেস ক্লোজিং ইনভেন্টরি। এই যে ক্লোজিং ইনভেন্টরিটা কত হবে, এখানে আমাদের ক্লোজিং ইনভেন্টরি আছে কত? 100 ইউনিট, আমাদের 7.7, তাহলে এখানে আসে 770। আর এখানে আমরা লিখব লেস ক্লোজিং ইনভেন্টরি। দেখো মিলগুলো দেখো, ক্লোজিং ইনভেন্টরি আসছে কত? আমাদের 100 ইউনিট, এটা 5 টাকা করে, তাহলে আসছে 500। এখন আমরা বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করে দেওয়ার পরে যেটা বের হবে সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ যে পরিমাণ পণ্য আমরা বিক্রয় করলাম সেই পরিমাণ পণ্যের জন্য ব্যয়। তাহলে আমরা বিয়োগ করে দিচ্ছি, তাহলে এটা হলো 7,700। আর এখানে আমরা বিয়োগ করলে হয় 5,000। এটাকে আমরা এই জায়গায় বলবো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পেয়ে গেলাম কস্ট অফ গুডস সোল্ড আর অ্যাবজর্পশন কস্টিংয়ের জন্য, আর ভেরিয়েবল কস্টের জন্য ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এখন প্রশ্নটা ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো
এখানে একটা বিষয় আছে আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। আনফেভারেবল মানে ফেভারে নাই, তার মানে আমাদের খরচটা বাড়িয়ে দিতে হবে। আমরা করবো এখানে অ্যাড আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। এখানে 200 আছে, এইখানে 200 যোগ হবে, এখানেও যোগ হবে। আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স 200। আমরা এই 200 যোগ করলে এখানে কত হলো? 5200, আর হলো 7900। খেয়াল করো, আমরা যদি এই অ্যাবজর্পশন কস্টিংয়ের ক্ষেত্রে যাই, দেখা যাবে আমরা পণ্যদ্রব্য উৎপাদন করার কথা ছিল নর্মালি 1000 ইউনিট, কিন্তু উৎপাদন করলাম 900 ইউনিট। আমরা যখন এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দিয়েছি, তখন আমরা 900 ইউনিটের জন্য খরচ দিয়েছি 2.7, কিন্তু 100 ইউনিটের জন্য আমরা এখানে করিনি। অতএব আমরা 100 ইউনিটের জন্য যে খরচটা, সেই খরচটা আমরা এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। এটি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যুক্ত করতে হবে, কারণ এটা আন্ডার অ্যাপ্লাইড হয়ে গেছে। তাহলে আন্ডার অ্যাপ্লাইড আমরা তাহলে এখানে অ্যাড করব আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। কত ইউনিট কম হয়েছে নর্মালের চেয়ে? প্রোডাকশান 100 ইউনিট কম হয়েছে। তাহলে আমরা এই 1000 বিয়োগ 900 একে আমরা গুণ করব 2.7 দ্বারা। কেন 2.7 দ্বারা গুণ করব? কারণ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট ব্যয় করেছিলাম আমরা 2700 ভাগ 1000, 2.7। তাহলে এই 2.7 দ্বারা গুণ করলে হবে কত? 270। এখন আমার এইটা আসবে, কিন্তু এই জায়গায় এটা আসবে না। তাহলে আমাদের যদি না আসে, এই যে 5200 টাকা এইখানে আমরা দিয়ে দিলাম, এই জায়গায় এই যে রেজাল্টটা হবে এটাই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাকচুয়াল। $5200। আর এই জায়গায় ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ডটা কত আসছে দেখো। এই ভেরিয়েবল না, এটা হবে কস্ট অফ গুডস সোল্ড অ্যাকচুয়াল। কস্ট অফ গুডস এই আমরা যোগ করলাম 8170 টাকা হবে, 8170 টাকা। আমরা এখন যদি এটা বিয়োগ করে দিই দুটো ক্ষেত্রেই, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এটা বের হবে আমাদের গ্রস প্রফিট। $8100, 10,000 থেকে আমরা বিয়োগ করলে, আমরা যদি 10,000 থেকে 8170 টাকা বিয়োগ করি, কত আসে? 1830 টাকা। এই 1830 টাকা গ্রস প্রফিট। এখানে আমরা ভেরিয়েবলগুলো বিয়োগ করছি, সেজন্য আমাদের এটা হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন নাম হবে এটার। গ্রস কন্ট্রিবিউশন মার্জিন 4800, এটা হলো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের এই অ্যাবজর্পশন কস্টিংয়ের ক্ষেত্রে আমাদের লেস করতে হবে পিরিয়ড কস্ট আছে, সেটা হচ্ছে আমরা বলতে পারি ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং অথবা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। এটা প্রশ্নের মধ্যে নাই, তাহলে আমরা এখানে দিলাম, এরকম দিয়ে দিলাম। আরেকটা আসছে আমাদের প্রশ্নের মধ্যে আসছে ফিক্সড মার্কেটিং এক্সপেন্সেস। ফিক্সড মার্কেটিং, এই যে ফিক্সড মার্কেটিং এক্সপেন্সেস দেওয়া আছে আমাদের, কত দেওয়া আছে? 1300। এই দুটো যোগ করলাম, যোগ করলে আমাদের এখানে আসলো 1300 টাকা মোট। তাহলে দেখো
যেহেতু ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস নাই, আমরা ইচ্ছে করে না দিলেও পারতাম, আমরা দিয়ে দিলাম নাই নাই। আর ফিক্সড মার্কেটিং এক্সপেন্সেস, এখানে ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থাকতে পারতো, তারপরে ফিক্সড সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডও থাকতে পারতো। আমরা এই দুটো বিয়োগ করার পরে যেটা বের হবে সেটাই হচ্ছে নেট অপারেটিং ইনকাম। কত হলো? 530 টাকা হয়। 530 টাকা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন একটু খেয়াল করে দেখো, আমরা এই ক্ষেত্রে কিন্তু আমরা বের করেছি গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের এখানে নেট কন্ট্রিবিউশন মার্জিন বের করতে হবে। নেট কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে যদি আমাদের আরও কোনো ভেরিয়েবল থাকে, কস্ট থাকে, তাহলে সেগুলোকে বিয়োগ করতে হবে। আর কি কি থাকতে পারে? আর থাকতে পারে আমরা যেমন এখানে থাকতে পারে ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস থাকতে পারে। এটা নাই, যেহেতু নাই তাহলে আমরা নাই দিলাম এখানে। আর যেটা বেরোবে সেটি হচ্ছে নেট কন্ট্রিবিউশন মার্জিন। কত? 4800। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নেট কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে গেলাম। এখন তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে আরও খরচ বাকি রয়েছে, শুধুমাত্র ফিক্সড খরচগুলো বাকি রয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি লেস ফিক্সড কস্ট বা ফিক্সড এক্সপেন্সেস লিখলাম। কী কী থাকতে পারে? ফিক্সড, এখানে আমাদের দেওয়া আছে ফিক্সড মার্কেটিং, এক্সপেন্সেস দেওয়া আছে 1300। কিন্তু এখানে দেখো আমাদের এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ওটা কিন্তু আমরা ওখানে সমন্বয় করে ওখানে আনিই নাই। তাহলে এইটা আমরা নিয়ে আসলাম ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এবং সেটা পরিমাণ হচ্ছে 2700 পুরোটাই। তাহলে এখানে কত আসলো? 4000 আসলো। এই 4000 যদি আমরা বিয়োগ করে দেই তাহলেই আমাদের বের হলো নেট অপারেটিং ইনকাম। এটা আন্ডার কত টাকা হবে? 800 টাকা। এই যে 800 টাকা বেরোলো, এটা হচ্ছে নেট অপারেটিং ইনকাম আন্ডার ভেরিয়েবল কস্টিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো তোমরা, যে আমরা এই যে ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে আনিনি, কিন্তু এখানে এনেছি। এখানে আনিনি এই জন্য এটা কিন্তু পুরো আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যেটা পুরো আমরা 2700 এখানে নিয়ে আসছিলাম। কিন্তু আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এখানে আমরা যদি আনি তাহলে 2430 টাকা, কিন্তু আমাদের ধরতে হবে 2700 টাকা। কিন্তু সেই 2700 টাকার চেয়ে তাহলে আমরা কম ধরেছিলাম, আন্ডার অ্যাপ্লাইড করেছিলাম, এই জন্য এই 270 টাকা আমরা এখানে ধরেছিলাম। এই জিনিসটা তোমরা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, আমরা দুটো বের করে ফেললাম। এখন আমাদের কি করতে হবে? দুটো মেথডের ক্ষেত্রে আমাদের ইনকামের পরিমাণ একই রকম হয়নি। এইটাকে কেন হয়নি তা দেখিয়ে আমরা এখানে একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করছি। রিকনসিলিয়েশন স্টেটমেন্টের ক্ষেত্রে দেখো, নেট অপারেটিং ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিংয়ে 530 আর আমাদের ভেরিয়েবল কস্টিংয়ে 800। তাহলে পার্থক্যটা কত হলো? -270 টাকা। এই যে কেন -270 টাকা হলো দুটোর মধ্যে পার্থক্য, এইটাকে আমাদের এক্সপ্লেইন করতে হবে। এই জন্য লিখছি আমরা ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড। খেয়াল করো, এখন এটা কীভাবে আমরা পার্থক্যটা করব? আমাদের এই চেঞ্জ করতে হবে। চেঞ্জটার মধ্যে কি? ক্লোজিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি। আমরা যদি একটু খেয়াল করি, অ্যাবজর্পশন কস্টিংয়ের ক্ষেত্রে আমাদের ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে 770 টাকা আর ওপেনিং ইনভেন্টরি 1540 টাকা। তাহলে আমাদের ডিফারেন্স হচ্ছে, চেঞ্জ হচ্ছে কত? 770, এবং এটা মাইনাস ফিগার আসছে। আর ভেরিয়েবল কস্টিংয়ের ক্ষেত্রে আমাদের হচ্ছে এই 500 টাকা ক্লোজিং, আর ওপেনিং হচ্ছে আমাদের 1000। 500 থেকে 1000 বিয়োগ করলে -500। এখন এই দুটো বিয়োগ করলে কি হয়? বিষয়টা হচ্ছে এইরকম, মনে করো 770 থেকে -770 থেকে বিয়োগ করতে হবে -500, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, এই -270 টাকা এসছে। তাহলে এই দুটো একই রকম হয়েছে, অতএব আমাদের মিলে গিয়েছে।
এইভাবে আমরা এই অঙ্কগুলো করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এখানে শেষ করছি। তোমরা বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, পরিবারের সবাইকে ভালো রাখবে, সমাজের সবাইকে ভালো রাখবে, নিজে সুস্থ রাখবে, অপরকে সুস্থ রাখবে এবং তার সাথে সাথে বাসায় এই উদাহরণের উপর ভিত্তি করে তোমরা অন্যান্য অঙ্কগুলো দেখবে, করবে। যদি কোনো প্রবলেম হয় এই অঙ্কগুলো বুঝতে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই কমেন্টের উপর ভিত্তি করে আমি যতদূর পারি তোমাদেরকে তোমাদের যে সমস্যা, সে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।